তিতাস নদীর শান্ত কূলে সময়ের স্রোতস্বিনী পেরিয়ে দাঁড়িয়ে আছে এক অজানা ইতিহাস। লাল ইটের এই বিশাল স্থাপনাটি কেবল একটি পুরাতন বাড়ি নয়, এটি এক সময়ের জমিদার শাসনের নীরব সাক্ষী। আজকের ভিডিওটিতে আমরা আবিষ্কার করব হরিপুর জমিদার বাড়ির অজানা ইতিহাস। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে নাসিরনগর উপজেলা সদরে দূরত্ব প্রায় 30 কিলোমিটার। সেখান থেকে আরও 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে হরিপুর ইউনিয়নে এই বাড়িটি অবস্থান। এই জন্যই এত দূর দিয়ে না ঘুরে ঢাকা সিলেট হাইওয়ে রোডে হবিগঞ্জের মাধবপুর উপজেলা নেমেই মাত্র 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে যেতে পারবেন জমিদার বাড়িটিতে। যাত্রাপথে আপনি দেখতে পাবেন গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার দুই পাশে শ্যামল সবুজের সমারোহ, আর বর্ষায় মাঠগুলো পানিতে সরবরাহ। গ্রাম বাংলার চিরচেনা এই রূপ অসাধারণ নৈসর্গিক দৃশ্য। সিএনজি থেকে নামার সাথে সাথেই তিতাস নদীর প্রশান্তির হাওয়া এসে আমার শরীর মন দুটোই জুড়িয়ে দিল। ধন্যবাদ না দিয়ে পারলাম না তিতাস নদীকে। বাইরে থেকে দেখে হয়তো একটি সাধারণ পুরাতন বাড়ি মনে হতে পারে, কিন্তু ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে তার বিশাল বারান্দা, লাল ইটের কারুকাজ এবং যুগ যুগ ধরে টিকে থাকার স্থাপত্যর গৌরব। এই বাড়ির প্রতিটি দেয়ালে বলে দেয় একটি গল্প, এক সময়ের জমিদারদের ক্ষমতা, ঐতিহ্য এবং সময়ের পরিবর্তনের কাহিনী। প্রায় 5 একর জমির ওপর নির্মিত এই 3তলা ভবন 200 বছরের স্থাপত্যশৈলী এক অনন্য নিদর্শন। বর্ষাকালে তিতাস নদীর পার ঘেঁষা এই বাড়িটির সৌন্দর্য বেড়ে যায় বহু গুণে। বাড়িটির সবচেয়ে মনোমুগ্ধকর দিক তিতাস নদীর তীরে এর অবস্থান। নদীর শীতল বাতাস আজও স্পর্শ করে এই প্রাচীন দেওয়ালগুলোকে। কল্পনা করুন, শতাব্দীর আগে এই নদীর ঘাটে জমিদারদের নৌকা ভিড়ত। ব্যবসা বাণিজ্য, শাসন ক্ষমতা এবং সামাজিক জীবন সবই এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চলচ্চিত্র প্রযোজকগণের দৃষ্টি আকর্ষণ করায় হরিপুর বড়বাড়িতে অনেক ছবি নির্মিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হুমায়ুন আহমেদ রচিত ঘেটুপুত্র কমলা, ব্রিটেনের ব্রিটিশ বাংলাদেশি চলচ্চিত্র দ্য লাস্ট ঠাকুর, বাংলা টেলিফিল্ম নায়রি এবং ভারতীয় বাংলা চলচ্চিত্র মধুমালতী। চিন্তা করুন কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হরিপুর বড়বাড়ি তথা জমিদার বাড়িটি। জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী ও গৌরী প্রসাদ রায় চৌধুরী 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি নির্মাণ করেন। ভবনটি প্রায় 60টি কক্ষ, দরবার হল, সঙ্গীতালয়, স্নানঘাট রয়েছে। 2018 সালে বাংলাদেশ সরকার একে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করা। বাড়িটি ব্রিটিশ আমলে গড়ে ওঠা একটি হিন্দু জমিদার পরিবারের আবাসস্থল ছিল। ধারণা করা হয় স্থানীয় জমিদাররা কৃষি জমি খাজনা আদায় ও প্রশাসনিক কাজ পরিচালনার জন্য এই প্রাসাদটি ভবন ব্যবহার করতেন। দেশভাগের পর জমিদার পরিবার এলাকা ছেড়ে চলে গেলে বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে বাড়ির অনেক অংশ ভেঙে গেছে, তবে মূল স্থাপত্যর কিছু অংশ এখনও টিকে আছে। সময়ের সঙ্গে জমিদারের প্রথা অবসান ঘটে। দেশভাগ ও নানান ঐতিহাসিক পরিবর্তনের পর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এই প্রাসাদ। যত্নের অভাবে ভবনের অনেক অংশ ভেঙে গেলেও এই সৌন্দর্য এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্তমানে হরিপুর জমিদার বাড়ি ইতিহাসপ্রেমী, আলোকচিত্র এবং ট্রাভেল ব্লগারদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। এখানে এলে মনে হবে যেন 100 বছর আগে বাংলার জমিদারি যুগ ফিরে গেছেন। প্রতিটি দেয়াল, প্রতিটি বারান্দা
আর প্রতিটি নীরব কোণ যেন অতীতে অজানা গল্প শোনাতে চায়। হরিপুর জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে ইউরোপীয় স্থাপত্য শৈলীতে। বিশাল উঁচু স্তম্ভ, নান্দনিক খিলান, প্রশস্ত বারান্দা এবং সুপরিকল্পিত নকশা এই ভবনটি আলাদা সৌন্দর্য দিয়েছে। একসময় এখানে জমিদার পরিবারের প্রশাসনিক কার্যক্রম, অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। বাড়িটির চারপাশে খোলা পরিবেশ এবং রাজকীয় নির্মাণশৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। যদিও সময়ের সঙ্গে ভবনের অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তবুও এর প্রতিটি ইট যেন অতীতের গৌরবগাথা বহন করে চলছে। এই প্রাসাদটি কৃষ্ণচন্দ্র রায়, হরিপ্রসাদ রায় নির্মাণ করেন 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে। এখানে 60টি কক্ষ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? মাইনুদ্দিন। আপনি এখানে কি হিসেবে আছেন কর্মরত? ইনচার্জ হিসেবে না? আচ্ছা, এটা সরকারিভাবে কতদিন হলো এটা দায়িত্ব নেওয়া হয়েছে আপনি বলতে পারবেন? আপনারা এই স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি এখানকার ইনচার্জ হিসেবে এসেছেন। ইনি সংস্কারের কাজগুলো দেখাশোনা করবেন। বর্তমানে হরিপুর জমিদার বাড়ির বেশ কিছু অংশ নিরাপত্তার স্বার্থে তালাবদ্ধ রাখা হয়েছে। ভবনটি ঐতিহাসিক সৌন্দর্য ও স্থাপত্য সংরক্ষণের লক্ষ্যে চলমান রয়েছে সংস্কার এবং সংস্করণ কাজ। তাই দর্শনার্থীরা বাড়িটির প্রতিটি অংশে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে এর রাজকীয় ইউরোপীয় স্থাপত্য, বিশাল স্তম্ভ, নান্দনিক নকশা এবং শতবর্ষের ইতিহাসের ছাপ স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। তিতাস নদীর অপরূপ সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে নিজেকে আর ধরে রাখতে পারিনি। এই নদীটার নাম কি? এটা কত দূর পর্যন্ত গেছে নদীটা? কোন নদীর সাথে লাগছে? মেঘনা নদী বলতে গেছে না? নদীটা সুন্দর আছে না? মাঝখানে দিকে গাছ আছে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. ভাই নদীতে মাছ নাই? মাছ ওই ধরে না তো? জাল দিয়ে ধরে না? কোন ঘাটে? ও মাধবপুর যায় না? হয় না? আচ্ছা আচ্ছা। ভাইয়ের নামটা কি? আপনার নাম? আপনি এই নৌকার? আমার ভাইয়ের নৌকা। আপনার ভাইয়ের নৌকা? আমার ভাইয়ের আরেকটা নৌকা আছে, যে বড় নৌকা, এটা দিয়ে আপনাকে নিরাপদ মোটামুটি তো ভালো ইনকাম হচ্ছে না? আছে, ভালো ভালো। শুধু বর্ষার টাইম বা এরকম পানির টাইমে আপনাদের ইনকামটা বাইরে যায় না? আর এমনি তো নদী শুকিয়ে যায় না? নদী শুকায় মানে নদীর তলার মধ্যে পানি থাকে। তলার মতো পানি থাকে? একবার শুকাইতো না? ও আচ্ছা আচ্ছা। মোটামুটি পানি থাকে, তখনও মাছ থাকে? কোনো মাছ থাকে মানে আমরা 12 মাস মনে করেন মাছ থাকে। আচ্ছা আচ্ছা। পানিও থাকে মানে মাছও থাকে। পানিও থাকে, মাছও থাকে না? অসাধারণ একটি নদী ভ্রমণ, অনেক সুন্দর লাগছে। মাথা খাচ্ছি তো আরো সুন্দর লাগছে। দেখছেন, ওইটি হচ্ছে শ্মশান ঘাট, রহস্যময় শ্মশান ঘাট। আমাকে এই বিষয়টি সত্যি অবাক করেছে। নদীর মাঝখানে শ্মশান ঘাট রয়েছে। কিভাবে এই শ্মশান ঘাট প্রস্তুত করা হলো আর কিভাবেই বা এখানে লাশ পোড়ানো হয়,
আমাকে খুব অবাক করেছে এই বিষয়টি। এখানে এসে আপনি শুধু একটি পুরনো ভবনই দেখবেন না, বরং অনুভব করবেন বাংলার জমিদারি যুগের এক অনন্য অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ইতিহাস ও ভ্রমণের গল্প নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।